স্বস্তির খবর, প্রায় 2.25 বছর পর আগামীকাল হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। আর অস্বস্তির খবর হলো, আজ দিনভর রাজধানীর বাইরে 2 জেলায় অনেক শিক্ষার্থী টিকা না পেয়ে ফিরে গেছেন এবং তাদের মধ্যে নাকি এসএসসি পরীক্ষার্থীও ছিলেন। শুরু থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের প্রাধান্য পাওয়ার কথা ছিল এই টিকা কার্যক্রমে। শেষ পর্যন্ত তা কতটা থাকলো এবং আগামীকাল কোন ব্যবস্থাপনায় আসলে এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আমরা সেটাই জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বা স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে আহ্বায়ক অধ্যাপক শাহিদুল কবির চৌধুরী, এবং আমরা দেখতে পাচ্ছি আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে এবং ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। অধ্যাপক শাহিদুল কবির চৌধুরী, আপনার থেকেই শুরুটা করতে চাই। আপনি নিজেও জানেন যে 22 লাখের বেশি পরীক্ষার্থী আগামীকাল পরীক্ষায় বসতে যাচ্ছে এবং এটা মোটামুটিভাবে আমরা সব জায়গা থেকে খবরটা পেয়েছি। প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম মাত্র 2টো জেলায় টিকা কার্যক্রম আজকে থেকে শুরু হলো এবং সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী সরাসরি সম্প্রচার আমরা দেখছিলাম টিকা না পেয়ে ফিরে গেছেন। অভিভাবকরা কিন্তু অনেক অভিযোগও জানিয়েছেন। এই বাস্তবতা আমরা জানি যে টিকা পাওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীদেরই প্রাধান্য দেওয়ার কথা ছিল। আপনাদের পর্যবেক্ষণটা বলবেন, সাথে যুক্ত করবেন কত শতাংশ পরীক্ষার্থী এবার টিকার আওতায় আসলো এসএসসির। ধন্যবাদ। আমি প্রথমে আসলে আমাদের এসএসসি পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে, আমাদের পরীক্ষার্থীদের শুভকামনা জানাচ্ছি এবং একই সাথে পরীক্ষা প্রক্রিয়ার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন সবার প্রতি শুভকামনা রইল। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যখন শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের হাতে নেওয়া হলো, বিশেষ করে 12 থেকে 17 বছরের শিক্ষার্থী যাদের টিকার আওতায় আনা হলো, সেখানে অবশ্যই সকল প্রতিষ্ঠানের অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার বিবেচনায় নিয়েই আসলে এই কার্যক্রমটি শুরু হয়। কিন্তু আপনারা জানেন যে আমাদের যে পরিমাণ শিক্ষার্থী রয়েছে এবং আমাদের শুরুতে মহানগরে কার্যক্রমটি শুরু হয়েছে, পর্যায়ক্রমে আমাদের জেলা শহরে এই কার্যক্রমটি শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই সকল শিক্ষার্থীকে এর আওতায় আনার ক্ষেত্রে এক ধরনের সীমাবদ্ধতা আমাদের তো ছিলই। তারপরেও যেটি চেষ্টা করা হয়েছে, প্রত্যেক প্রতিষ্ঠানের যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, তারা তাদের যে সকল শিক্ষার্থী বিশেষ করে যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্যই তাদেরকে বলা হয়েছিল এবং সে অনুযায়ী তারা বিশেষ করে ঢাকা মহানগর, যেহেতু আমরা প্রথমে শুরু করেছিলাম, সেই জায়গায় ঢাকা মহানগরের যে সকল পরীক্ষার্থী রয়েছে তাদেরকে টিকার আওতায় আনা চেষ্টা করা হয়েছে। একটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে, যেটা আপনি বলেছেন যে আমাদের তো আজকে থেকে কয়েকটি জেলায় শুরু করবার কথা রয়েছে, সেখানে মানিকগঞ্জ এবং ভোলায় সেটি শুরু হয়েছে। সেটি মূলত আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে টার্গেট করে এটি একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে, যাতে বেশিরভাগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে যেসব জেলায় এই কার্যক্রমটি সম্প্রসারণ হয়েছে তাদেরকে এর আওতায় নিয়ে আসা যায়। বুঝলাম, কিন্তু মানে একটা বড় সংখ্যক শিক্ষার্থী, মানে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে যাবে তারা তো টিকা পেল না। একে তো স্বাস্থ্যবিধি প্রশ্ন, তার উপরে টিকা নেই। আপনার দিক থেকে ঝুঁকি কি দেখছেন? না, সেটা তো নিশ্চয়ই স্বাস্থ্য বা আমাদের এই কোভিড-19 মোকাবেলার সবচেয়ে বড় উপায় তো হচ্ছে ভ্যাকসিনেশন। এখন আমাদের যে ভ্যাকসিনেশন কার্যক্রমটি চলছে, এটা স্বাভাবিকভাবেই সকল আমাদের যেই ক্যাপাসিটি রয়েছে বা শিক্ষার্থীর যে সংখ্যা রয়েছে সে অনুযায়ী আসলে এটা তো এক্সপান্ড করা যায়নি, কারণ এই টিকাটি বিশেষ ধরনের টিকা। সে কারণে হয়তো সকল শিক্ষার্থীদের এর আওতায় আনা যায়নি, কিন্তু এই কার্যক্রমটি চলমান রয়েছে। আমরা আশা করছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আরেকটি বড় অংশকে টিকার আওতায় আনা যাবে। তবে আপনি যেটি বলেছেন যে সকল শিক্ষার্থীকে আসলে টিকার আওতায় আনার মতো অবস্থায়, সে ধরনের অবস্থা আমাদের নেই। ছোট করে কি একটু বলতে পারেন কত শতাংশ পরীক্ষার্থী টিকার আওতায় আসলো, যদি হিসাবটা একটু জানতে পারতাম। আমাদের যেই তথ্য, সেই তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি যে আমাদের যেহেতু আমাদের পরিধিটা কম, আপনি তো জানেন যে সারা দেশে 22 লক্ষ শিক্ষার্থী এই বা পরীক্ষা দিচ্ছে, তো সেখানে মূলত ঢাকা মহানগর কেন্দ্রিকই কার্যক্রমটি সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগরের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, সেখানে আমাদের এখন পর্যন্ত যে টিকা রেজিস্ট্রেশন হয়েছে এবং যতটুকু টিকা দেওয়া হয়েছে সেই সংখ্যাটি হচ্ছে 25%। 25% মতো। আপনার সমস্ত তথ্যগুলো এবং পরিস্থিতিগুলো নিয়েই যুক্ত করতে চাই অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। আপনি শুনলেন, আপনি আসলে কি ঝুঁকি দেখেন? টিকায় কি মূল ঝুঁকি নাকি অন্য কোনো বিষয় এখানে আছে ফ্যাক্টর হিসেবে? আপনার পর্যবেক্ষণ। ধন্যবাদ আপনাকে। আমি আজকে আগামীকাল পরীক্ষা শুরু হচ্ছে, আমি যারা পরীক্ষার্থী যেভাবে বলতে চাই ওনাদের সুস্বাস্থ্য কামনা করি, ওনারা যেন নিরাপদে পরীক্ষা অংশগ্রহণ শেষ করতে পারেন। পরীক্ষা পরিচালনার সঙ্গে যারা জড়িত আছেন
ওনারা যেন নিরাপদে পরীক্ষা সম্পন্ন করতে পারেন, ওনাদের জন্য শুভকামনা করে আমি যে ব্যাপারটা বলছি যে এইটা প্রথম থেকেই আসলে আমরা মনে করি যে টিকাটিকে যেভাবে গুরুত্ব দিয়েছে এটা খুবই, আমি বলেছিলাম, ডিসক্রিমিনেটরি হয়েছে এবং আজকে এটা অবভিয়াস হয়ে গেল। 64 জেলার মধ্যে একটি জেলায় টিকা দিয়ে 63 জেলার টিকা ছাড়া অবস্থায় পরীক্ষা শুরু করতে হলো। এই বাস্তবতাটি সামনে আসবে এবং এটি আসলে মানুষকে মনোকষ্টের কারণ হবে। এই কথাটি আমরা ডে ওয়ান থেকে, এটা সত্য কথা। ওনারা যদি এইভাবে টিকাকে গুরুত্ব না দিতেন তাহলে পরে যে জায়গায় গুরুত্বগুলো থাকতো, যেটা বিশ্বব্যাপী স্বীকৃত আসলে সেই বিষয় সেগুলো, যেটাকে আমরা একটা স্বাস্থ্যবিধি নামে এক জটিল শব্দ দিয়ে বুঝাই, এখানে আসলে অভিভাবকদের আশা, ছাত্রছাত্রীর কিউ, তাদের প্রবেশকালীন যে সকল হাত ধোয়ার বন্দোবস্ত, ভেতরে যাওয়ার পরে খাতা দেওয়ার সময়, পরীক্ষা প্রশ্নপত্র বিতরণের সময়, খাতা কালেকশনের সময়, সিগনেচারের সময়, প্রতিটি পর্যায়কে স্পেল আউট করে করে প্রতিটি পর্যায়ে যে নিরাপত্তা বন্দোবস্তগুলোকে বলা হতো সেটা হওয়া উচিত ছিল একেবারে প্রাইমারি। টিকা ডেফিনেটলি একটা রোল প্লে করবে, কিন্তু এটা যদি কিন্তু টিকা আলোচনার ফলে আসলে, এবং এই যে ঢাকা শহরের নগরবাসী এখানকার সমস্ত ভালো কলেজগুলো, স্কুলের এবং কিছু বড় শহরের স্কুলের ছাত্রছাত্রীকে টিকা দেওয়ার চেষ্টা করাটা, এটা আসলে ফিটাল হয়েছে আমার কাছে মনে হয় এটা ডিসক্রিমিনেটরি। এবং আজকে এটা অবভিয়াস যে 22 লক্ষের মধ্যে উনি 25% যেটা বলছেন সেটা অ্যাবসলিউটলি না। 5 লক্ষ লোক টিকা পায়নি, এখন 5 লক্ষ এই পরীক্ষার্থী টিকা পায়নি। এটা এই আগামীকাল যারা পরীক্ষা দিচ্ছে 5 লক্ষ, তার 1/4 এখন পর্যন্ত টিকা পায়নি, আসলে তার চেয়ে কম। এবং এটি আরো আমি বলেছি ঢাকা মহানগরে, হ্যাঁ, তার মানে 2 লক্ষ, আমি জানি, সেই জন্য বলছি এটা 2 লক্ষ। মানে আমাদের বুঝতে হবে যে এটা 10% আসলে আমাদের পুরো পরীক্ষার 10%-এর চেয়ে কম পরীক্ষার্থীকে টিকা দিয়ে আমরা 90% মানুষকে টিকা ছাড়া নিলাম। তাহলে কি কারণেই বা এই বিষয়টিকে এভাবে সামনে আনা হলো? আজকে বিতর্কে জড়াতে চাই না, কিন্তু আজকে আমরা আশা করবো যে ফোকাসটাকে অন্তত আগামীকালকে যেন ইন্টেন্সিভলি ওই জায়গাগুলোতে থাকে। অভিভাবকদের আশা, কিউটা যেন প্রপারলি ম্যানেজ করা হয়, ভেতরে ঢোকার সময় হাত ধোয়া, এরপরে যে বাকি সকল বন্দোবস্তগুলো বারবার বলা হচ্ছে যে ছাত্ররা যেখানে যাবে থার্মাল স্ক্রিনিং, ভেতরে যাওয়া, সেখানে ছাত্রদের বসার বন্দোবস্তগুলো এবং ইনভিজিলেটরদের মুভমেন্ট এবং মাস্কের শতভাগ মাস্ক নিশ্চিত সঠিকভাবে পরা, এই কথাগুলো নিশ্চিত করা খুবই জরুরি ছিল। এটা অনেক কম রিসোর্স দিয়ে ভ্যাকসিনের চাইতে এগুলো নিশ্চিত করা সম্ভব আসলে। এবং এটার সঙ্গে ভলান্টিয়ারদের ইনভলভ করা, অন্যান্য ছাত্রছাত্রীদের, আসলে ছাত্রছাত্রীরা খুবই ভালো উদাহরণ সৃষ্টি করেছে, এই কথাটা বলতে হবে। মাস্ক পরার ক্ষেত্রে বাংলাদেশে যদি আমরা আলাদা সেকশন হিসেবে দেখি, এই দেশের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্কুল কলেজ খোলার পরে সত্যিকারের ভালো উদাহরণ, তাদের অভিভাবকদের চাইতে তারা আসলে ভালোভাবে এটি উদাহরণ সৃষ্টি করেছে আমাদের সবার সামনে। অতএব আশা করবো আগামীকালকে এই জায়গাটাতে খুব ইন্টেন্সিভ ফোকাসটা যেন থাকে, ডিস্টেন্সিংটা, মানে ওইগুলো ঘর দাগ কেটে কেটে, আমি জানি বেশ কিছু স্কুলে করা হয়েছে, কিন্তু সেই স্কুলের সংখ্যা পুরো দেশের। জি, তাহলে আপনি একটু শুনে আসি যে ব্যবস্থাপনা জায়গাটা একটু বলবেন অধ্যাপক শাহেদুল কবির চৌধুরী। নিশ্চয়ই একটা বিশেষ ব্যবস্থার কথা আমরা শুনছিলাম, বিশেষ ব্যবস্থার বিশেষটা একটু ব্যাখ্যা করবেন, কি কি ব্যবস্থাপনা আসলে? জি, নিশ্চয়ই। আপনারা জানেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবার ক্ষেত্রে এবং পরিচালনার ক্ষেত্রে এক নির্দেশনা রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ রয়েছে, যেটা ডক্টর সাইদুর রহমান বলেছেন। এ ধরনের নির্দেশনা কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কেন্দ্রগুলোতে, যখন কেন্দ্রগুলোকে নিয়ে সভা হয়, সেখানে এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, যাতে স্বাস্থ্যবিধির যে নির্দেশনাগুলোর কথা তিনি বলেছেন সেগুলো যাতে প্রতিপালন করা হয়, সে বিষয়ে কিন্তু নির্দেশনা রয়েছে। নিশ্চয়ই আগামীকাল যখন পরীক্ষাটি শুরু হবে সেটা রিফ্লেকশন আমরা নিশ্চয়ই দেখতে পাবো। আমি যদি এখানে একটু ডক্টর সাইদুর রহমান আপনাকে যুক্ত করি, আমরা কোভিড সিচুয়েশনে কঠিন সময়টাতে ছিলাম, সেই সময় আপনি যুক্ত ছিলেন, নানা রকমের পরামর্শ দিয়েছেন। এখন একটা ভালো সময় যে আমরা টিকা নিয়ে আলাপ করছি, কিন্তু তার মধ্যেও যে বিষয়টা সবসময় আমরা দেখি যে যত পরিকল্পনাগুলো হয় বিশেষভাবে শিক্ষার্থীদের ক্ষেত্রে, দিন শেষে আপনার কি মনে হয় এটা রাজধানী কেন্দ্রিক হয়ে যাচ্ছে? তার মানে যেই ব্যবস্থাপনার কথা আমরা শুনলাম আগামীকাল পরীক্ষার হলে থাকবে, প্রান্তিক অঞ্চলগুলোতে আসলে তেমনটা থাকবে বলে আপনি অন্তত মনে করেন কিনা ডক্টর সাইদুর রহমান? মনে করি না। আপনারা কালকে আপনাদের টেলিভিশনের সমস্ত কর্মীরা সারা দেশে ঘুরবে, আপনারা খেয়াল করবেন যে বিশাল বৈষম্য, এই বৈষম্যটাকে দৃশ্যমান করে দিবে, পরীক্ষা দৃশ্যমান করবে। ভালো বড় স্কুল, ধনীদের স্কুল, শহরের স্কুলের সঙ্গে বাকি স্কুলগুলোয় কি বিরাট পরিমাণ পার্থক্য বিরাজ করে, এটা দুর্ভাগ্যজনক। এবং এই বিষয়গুলোকে আসলে এবারই অ্যাড্রেস করা উচিত ছিল। কোভিড আমাদেরকে সুযোগ করে দিয়েছিল এই ধরনের বৈষম্যগুলো দূর করার, সকল ছাত্রছাত্রীকে সমানভাবে ট্রিট করার। আমরা যে কাজটি পরীক্ষার সময় করি, পরীক্ষার খাতা ইভ্যালুয়েশনে করি, কিন্তু বাকি জায়গাগুলোতে তাদের বাকি সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে যে বিরাট বৈষম্য, সেটা দূর করার যে সুযোগ, আমি মনে করি আগামীকাল সেটা দৃশ্যমান হবে, দুর্ভাগ্যজনকভাবে দৃশ্যমান হবে। এবং আমরা আশা করবো যে যারা দায়িত্বে আছেন ওনারা এই বৈষম্যকে একটু গ্র্যাজুয়ালি যেন পরীক্ষা চলতে থাকা অবস্থায় ওনারা কমানোর জন্য অন্তত পক্ষে পদক্ষেপগুলো গ্রহণ করেন। এবং আরেকটি
গ্রেট ডিলেমা আমি বলে রাখছি, সেটা হচ্ছে যে ঢোকার জন্য ওনাদের গাইডেন্সটা এটা কিন্তু খুবই কনফিউশন ক্রিয়েট করবে। এক্স্যাক্টলি কোন ক্যান্ডিডেট স্ক্রিনিং এর কোন ক্রাইটেরিয়া পূরণ করলে ভেতরে যেতে পারবেন এবং পারবেন না, এটা কিন্তু একটা মানে ডিলেমা হয়। কারণ পরীক্ষার্থী কিন্তু ঢুকতে চাইবে, মানে যদি সে সাসপেক্টেড হয়, এই সিমটোমেটিক সাসপেক্টেড পেশেন্ট মানে কেসেস এর জন্য, কারণ আমাদের এখন অনেক অল্প কেস, কিন্তু যখন এটি দুইজন ছাত্র যদি আসলে একটি স্কুলে পরীক্ষা দিতে আগ্রহী থাকে এবং তাকে মনে করা হয় যে তার ক্রাইটেরিয়া পূরণ করে না, এগুলো কিন্তু আমার মনে হয় যে আগে থেকে অ্যাড্রেস করা উচিত। তাহলে পরে মানে এই ব্যাপারে স্পষ্ট গাইডেন্স থাকলে তাহলে বিভ্রান্তিগুলো কম হবে মানুষের মধ্যে, সারা দেশ জুড়ে পরীক্ষাটি শান্তিপূর্ণভাবে হবে। আমার সমস্ত শুভেচ্ছা রইল, কিন্তু আমি আমার উদ্বেগ এবং বৈষম্য সম্পর্কে আমার এই মানে রুড়ো ইয়েটা উদ্বেগ এবং বৈষম্য এই দুটোই শুনে একটু নজর দিতে চাই। অধ্যাপক সাদুল কবির চৌধুরী, যে ব্যবস্থাপনার কথা আপনি বলেছেন নিঃসন্দেহে সেটি প্রশংসনীয় এবং আশাব্যঞ্জক। প্রশ্ন হচ্ছে প্রান্তিক অঞ্চল ঢাকার বাইরে জেলাগুলোতে সেটা কতটুকু থাকবে? যে উদ্বেগের কথা, যে আশঙ্কার কথা ডক্টর সাইদুর রহমান মনে করছেন, আপনি নিজে সেই আশঙ্কাটা বোধ করেন কিনা? না, নিশ্চয়ই কিছু আশঙ্কা তো থাকবেই। আমাদের তো যেই সারা দেশে যে সমস্ত পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং যে সংখ্যক আমাদের পরীক্ষার্থী রয়েছে, সবকিছু মিলে আমাদের যখন পরীক্ষা কেন্দ্রে অভিভাবকরা আসেন, অভিভাবকদের সচেতনতাও একটি বড় ধরনের কনসার্ন। এটি ইতিমধ্যে গত 2 বছর আমরা কিন্তু দেখেছি যে আমরা ডক্টর সাইদুর রহমান বলেছেন, আমাদের শিক্ষার্থীরা যতটুকু এই সচেতনতা দেখিয়েছে আমাদের সিনিয়র সিটিজেনদের মধ্যে সেটি আমরা অনেক কম লক্ষ্য করেছি। তবে আমরা এবছর যে অভিজ্ঞতাটা আমরা পেয়েছি, বিশেষ করে স্কুল রিওপেনিং এর সময় আমরা দেখেছি প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল জায়গাতেই এই স্বাস্থ্যবিধির বিষয়গুলো মানার ক্ষেত্রে আমরা অনেক সচেতনতা লক্ষ্য করেছি। যেহেতু কেন্দ্রের সংখ্যা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার চেয়ে তুলনামূলকভাবে কম, সেক্ষেত্রে আমরা মনে করি যে এক্ষেত্রে যে স্বাস্থ্যসেবা নিশ্চিত অথবা কোভিড ভ্যাকসিনের যে ঝুঁকির যে প্রোটোকলগুলো আছে সেগুলো মেনটেন করার ক্ষেত্রে আমরা মনে করি যে কার্যকর ভূমিকা রাখা যাবে। এবং অবশ্যই আমরা মনে করি যে প্রতিটি কেন্দ্রে এই সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ড সমূহ থেকে দেওয়া হয়েছে। আমরা আশা করি যে ভিজিলেন্স টিম থাকবে এবং একইভাবে বিশেষ করে শিক্ষার্থীদের যিনি উদ্বেগের যেটি যে শিক্ষার্থী আসলে তার যদি কোনো ধরনের সিমটম থাকে তাহলে সেক্ষেত্রে কি করা হবে, এই ক্ষেত্রেও একটি বিষয় রাখা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে আইসোলেশন জন্য একটি কক্ষ রাখা হয়েছে, যাতে করে শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ক্ষেত্রে এ ধরনের যদি কোনো পরিস্থিতি তৈরি হয় সে ব্যবস্থাটি কিন্তু রাখা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে এই ব্যবস্থাটি আছে। বড় যেখানে কেন্দ্র রয়েছে সেখানে একাধিক আইসোলেশন কক্ষ রাখা হয়েছে। কিন্তু দেখুন, একটি কথা যেটা ডাক্তার সাইদুর রহমান বললেন, ওইটাও আবার আপনার কাছে একটু জানতে চাই। আমাদের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা তাদের সচেতনতার জায়গাটা প্রমাণ করেছে, তারা মাস্ক পরেছে, নিয়ম নীতি মানছেন। কিন্তু আমরা দেখেছি বড় বড় এরকম পাবলিক পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও কিন্তু উদ্বিগ্ন থাকেন এবং বাইরে জটলা করে থাকেন। এটা স্বাভাবিক চিত্র, কিন্তু এই সময় তো এটা ঝুঁকি তৈরি করে। ওই জায়গাটাতে আপনাদের মনোযোগটা কেমন? হ্যাঁ, নিশ্চয়ই আমরা আমাদের দিক থেকে আসলে একটি অ্যাপিল থাকবে, বিশেষ করে আমাদের যারা অভিভাবক রয়েছেন তাদের শিক্ষার্থী, তাদের সন্তানের স্বার্থে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আসলে তারাও এই বিধিগুলো মেনে চলবেন। এবং নিশ্চয়ই সেখানে আমাদের, আপনারা জানেন যে কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সেখানে সেকশন 144 ইম্পোজ করা থাকে, এই ধরনের বিষয়গুলো রয়েছে। আমার মনে হয় যে যেহেতু আমরা একটি পরিস্থিতির মধ্যে, আমাদের অনেক লার্নিংও হয়েছে। ডক্টর সাইদুর রহমান বলেছেন যে আমাদের গত 2 বছরে আমাদের নানা শিক্ষাও কিন্তু হয়েছে। আমরা মনে করি যে যেহেতু আমাদের আগামীকাল এসএসসি পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে এবং এই বিধিবিধানগুলো আমরা মনে করি আগের চেয়েও অনেক বেশি কঠোরভাবে প্রতিপালিত হবে, সেটা সারা দেশব্যাপী পালিত হবে এই প্রত্যাশা রাখছি। ডাক্তার সাইদুর রহমান, আইসোলেশন সেন্টার হিসেবে একটা রুম প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে রাখা হয়েছে, এটা সুখবর। প্রশ্ন হচ্ছে শুধু গায়ের তাপমাত্রা বা এরকম কোনো রোগের যে নমুনাগুলো দেখা যায় সেই নমুনার প্রেক্ষিতে হয়তো আমরা এই কক্ষগুলো ব্যবহার করছি, এটুকুই কি যথেষ্ট, নাকি এর বাইরে আর কোনো ব্যবস্থাপনা প্রয়োজন যদি কারো করোনার কোনো উপসর্গ থাকে কোনো শিক্ষার্থী? এক্ষেত্রে আমি ওনাদের ডিরেকশনটা জানি না, কিন্তু এই জন্য আমি বলেছি যেমন স্পেল আউট করতে হবে আসলে যে কে পরীক্ষার হলে ঢুকতে পারবে না, আইসোলেশনে যে পরীক্ষা দিতে পারবে আর কাকে আসলে রিফিউজ করা হবে। পৃথিবীতে এই ব্যাপারটা খুব স্ট্রিক্ট, এটা ক্লিয়ার আউটলাইন থাকা লাগবে হেলথ অনুযায়ী যে কে ঢুকতে পারবে ভিতরে আইসোলেশনে পরীক্ষা দিতে পারবে, কে রিফিউজ হবে পরীক্ষা দিতে পারবে না, ওইটা আমি বলেছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে
আইডেন্টিটি কনফার্ম করার জন্য যে মাস্ক খুলতে হবে, এই জায়গাটা খুবই ভালনারেবল একটা সময়। আমি আর রিকোয়েস্ট করবো যারা নাকি ওনারা নিশ্চয়ই এগুলো তৈরি করেছেন, কিন্তু এই ব্যাপারটা আমি মনে করি যে এটা খুবই একটা রিস্কি টাইম এক্সপোজার হবে। এই জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করা হয় তাহলে আমার ধারণা আমাদের শুভাশিস হইল এই বাচ্চাদের জন্য তারা ভালো উদাহরণ তৈরি করেছে, তারা আগামীকালকে নিয়ম মানবে। আমরা যারা ম্যানেজ করবো আমরা যেন তাদেরকে কিউ এবং ক্রাউড এই দুইটা ম্যানেজ করার ক্ষেত্রে এবং তাদের যখন সিগনেচার দিয়ে ছবি চেক করবো তখন যেন আমরা তাদেরকে যে এক্সপোজ করে না ফেলি রিস্কে, আমরা যেন ডিস্টেন্স এবং এগুলো পরীক্ষার জন্য আলাদা কাঠামো, মানে আগে যেরকম গায়ের পাশে বসে পরীক্ষা সাইন করা হতো সেগুলো নিশ্চয়ই পাল্টানো হয়েছে। আমি নিশ্চয়ই আশাবাদী যে আপনারা নিশ্চয়ই এগুলো পাল্টিয়েছেন। তো আশা করবো আর কি যে এই জিনিসগুলো জায়গায় আপনারা চেক করে নেবেন। আগামীকালকে পরীক্ষাটা ভালোভাবে শুরু হবে, যেন এই পরীক্ষাটি পৃথিবীর বিভিন্ন দেশে যেটা হয়েছে বারবার এই ধরনের বড় গ্যাদারিং গুলো স্পার্ক অথবা স্প্রেডের একটা নতুন পয়েন্ট হয়ে উঠেছে। আমরা একদম এক্সেলেন্ট একটা টাইমিং হয়েছে পরীক্ষার জন্য। আমি মনে পড়ে আমি যেদিন আপনারা ঘোষণা দিয়েছিলেন আমি বলেছিলাম এই পরীক্ষাটা আমাদের খুবই ভালো টাইমিং হয়েছে। আমার উদ্বেগ আছে এইচএসসিটা নিয়ে। তো আশা করবো আপনারা এসএসসিটা এমন ভাবে নেওয়া হবে যেন এইচএসসি পর্যন্ত অন্তত নিরাপদ থাকতে পারি আমরা। এই পরীক্ষাটি যেন আসলে সংক্রমণের বিস্তারের কোনো উদ্বেগের কোনো কারণ না হয়ে ওঠে। জি অবশ্যই, এবং আমরাও আগামীকাল সকালে খুব চমৎকার একটা কেন্দ্রগুলোর ছবি দেখতে পাবো এই প্রত্যাশাও করি। অধ্যাপক শাহিদুল কবির চৌধুরী যদি ওই অংশটা একটু স্পষ্ট করতেন, কোনো শিক্ষার্থীর গা যদি গরম থাকে, নর্মাল টেম্পারেচার চাইতে বেশি থাকে কিংবা করোনার কোনো উপসর্গ থাকে, কারা আসলে আইসোলেশন কক্ষের মধ্যে গিয়ে পরীক্ষা দিতে পারবেন আর কারা পরীক্ষা দিতে পারবেন না, এই জায়গাটা যদি একটু স্পষ্ট করতেন আমাকে। এই জায়গায় আমরা আমাদের প্রত্যেক জেলার সিভিল সার্জন মহোদয় যারা আছেন তাদের সাথে একটি যোগাযোগ রয়েছে। বিশেষ করে স্বাস্থ্য সেবা বিভাগের সাথে এই পরীক্ষার এই বিষয়টি নিয়ে এটা একটি সমন্বিত কার্যক্রম। আপনারা জানেন যে শিক্ষা এবং স্বাস্থ্য বা এই যে শিক্ষার্থীদের যে পরীক্ষাটি পাবলিক পরীক্ষাটির সাথে সেই সমন্বয়ে সভায় কিছু নির্দেশনা রয়েছে। সেখানে স্বাস্থ্য সেবা বিভাগের কর্মীদের সাথে যোগাযোগের বিষয়টি রয়েছে, দ্রুত তাদের সাথে ব্যবস্থা নেওয়ার জন্য সেই বিষয়গুলো কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা বিভাগের সাথে আলোচনার মধ্যে রয়েছে। সেক্ষেত্রে তাদের পরামর্শ নিশ্চয়ই আমরা এই ক্ষেত্রে দ্রুত নিয়ে ব্যবস্থা নেওয়া যাবে। সবশেষ যদি ডক্টর সাইদুর রহমান একটু বলতেন, আপনি বললেন যে এইচএসসি পরীক্ষা নিয়ে আপনার খানিকটা উদ্বিগ্ন রয়েছেন, সেই উদ্বিগ্নতার জায়গাটা কি? এটা দুইটা ব্যাপার, একটা হচ্ছে মানে অ্যান্টিসিপেট করে দেখা যাচ্ছে দুনিয়া জোড়ায় ঠিক এই সময়টা থেকে আবার মানে এই জায়গায় যখন আসে তারপর থেকে আবার ফেরত যাচ্ছে কার্ভগুলো। আরেকটা হচ্ছে ঠিক একই সময় আবার এসএসসি পরীক্ষাটাও হচ্ছে, মানে একটা বড় গ্যাদারিং, এটা স্পার্ক করতে পারে। তো দুইটা জিনিস, একটা হচ্ছে এই টাইমটাতে এমনিতেই দুনিয়ার বিভিন্ন দেশে কার্ভগুলো উল্টো দিকে চলে যায়। আমরা এই কার্ভ ঠেকানোর জন্য যে ভ্যাকসিনেশনের যে কাভারেজ থাকে সেই লেভেল কাভারেজ আমরা অ্যাটেন্ড করতে পারিনি। যখন নাকি আমরা এটা উপর দিকে উঠবে ওই সময় যে পরিমাণ কাভারেজ থাকলে এটাকে থামিয়ে রাখতে পারতো বা ফ্ল্যাট করে রাখতে পারতো সে অবস্থা আমরা নেই। দ্বিতীয়ত আগামীকালকে থেকে যেহেতু হঠাৎ করে 22 লক্ষ ছাত্র মানে অন্তত 50 লক্ষ মানুষের মুভমেন্ট, এই 50 লক্ষ থেকে 60 লক্ষ মানুষের মুভমেন্ট, এটা একটা মানে ভালনারেবিলিটি হতে পারে। কিন্তু সৌভাগ্য আমাদের এই মুহূর্তে আমরা আসলে কমিউনিটি মানে সংক্রমণ নাই সমাজ, সেজন্য আমরা একটু ভালো অবস্থায় আছি। আশা করবো আমরা যে এটা যদি ওনারা নিয়মটা মেনে চলেন তাহলে হয়তো এটা থেকে কোনো স্পার্ক হবে না। কিন্তু এইচএসসির সময়কাল পর্যন্ত এটা আমরা গ্লোবালি মানে যা দেখতে পাই গ্লোবাল ট্রেন্ড, সেটা অনুযায়ী আমরা আসলে 20-25 দিন পরে একটু আমাদের টেনশন থাকতেই পারে আর কি, সেই হিসেবে উল্লেখ করেছি কথা, না হলেই খুশি হবো। জি, আমি এই জায়গা থেকে আবারও পরে শুরু করব। তার আগে আরেকটি প্রসঙ্গ একটু যুক্ত করতে চাই। অধ্যাপক শাহিদুল কবির চৌধুরী, আপনি জানেন যে কোনো সময় যে কোনো প্রেক্ষাপটে দুর্বৃত্তরা আসলে ঘাপটি বেড়েই থাকে। আমরা দেখেছি প্রায় 2 বছর পরীক্ষা হয়নি এবং এর আগে যতগুলো পাবলিক পরীক্ষা হয়েছে প্রশ্ন ফাঁস শব্দটা কিন্তু গুজব আকারে কিংবা বাস্তব আকারে বিভিন্নভাবে এসেছে। এবার আপনার প্রশ্ন ফাঁস রোধে কি কি করবেন? আমি টিকা ইস্যু থেকে বের হয়ে এই জায়গাটাতে একটু ফোকাস করতে চাই আপনার সাথে। নিশ্চয়ই, আসলে প্রশ্ন ফাঁস রোধে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যে কর্মসূচিগুলো নানা সময় যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আপনারা জানেন যে বিগত পরীক্ষাগুলোতে বিশেষ করে 2018 বা 19-এর পর থেকে আমরা এই ধরনের শুনিনি। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে যে কঠোর একটি অবস্থান। আপনারা জানেন যে শিক্ষা বোর্ড সমূহ প্রশ্নপত্র যাতে কোনোভাবে ফাঁস না হয় তার যে মেকানিজমগুলো, অর্থাৎ প্রশ্ন প্রক্রিয়াকরণ থেকে শুরু করে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত যে কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত সতর্কতার সাথে করা হয়েছে। এবং আগে যে প্রক্রিয়ায় প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে সেখানে নানা ধরনের টেকনোলজি সাপোর্ট থেকে অন্যান্য সাপোর্টগুলো নেওয়া হয়েছে এবং কোন প্রশ্নে পরীক্ষা হবে সেটি একেবারে পরীক্ষা শুরুর 25 মিনিট আগেই শুধুমাত্র কেন্দ্রগুলো জানতে পারবে যে আসলে কোন সেটের প্রশ্নে পরীক্ষাটি হবে। ফলে
এই ধরনের একটি নিশ্চিদ্র ব্যবস্থা নেওয়ার কারণে গত কয়েক বছর থেকে কিন্তু আমরা এই ধরনের কোনো চক্রান্তকারী, আর এটা আপনি নিজেই বলেছেন যে চক্রান্তকারীদের চক্রান্ত তো সবসময় আছে। এই দেশকে পিছিয়ে দেবার জন্য তো ষড়যন্ত্রকারীদের একটি চক্র রয়েছেই, তাদের এই প্রচেষ্টা রয়েছে। তবে আমরা মনে করি যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রশ্নগুলোকে খুব সাবধানে, অধ্যাপক শাহিদুল কবির চৌধুরী, আপনার প্রশ্নগুলোকে খুব সাবধানেই নিয়ে যাচ্ছেন কেন্দ্রগুলোতে, কিন্তু সমস্যা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবটা তো ছড়াচ্ছে, সেই দিকটা আপনারা আসলে কিভাবে ঠেকাবেন? কারণ আজকে নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, এটা তো আমরা জানি যে নানা বিষয় নিয়ে কিন্তু গুজব ছড়ায়। তা আমাদের একটা অনুরোধ থাকবে যে গুজবে যাতে আমরা কান না দেই, এবং আমরা অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পর্যবেক্ষণ করব, কখন আসলে সত্যিকার অর্থে প্রশ্ন ফাঁসের মতো যে গুজবগুলো ছড়ানো হচ্ছে সেগুলো অ্যানালিসিস করে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া যায়। এবং এই সংক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন তাদের সাথে কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে, তারাও নিশ্চয়ই ইন্টারভিন করবেন এবং একই সাথে ব্যবস্থা নেবেন। এবং আমরা মনে করি যে প্রক্রিয়াটি হাতে নেওয়া হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো ছাড়া আসলে বাস্তবে প্রশ্নপত্র ফাঁস করার কোনো সুযোগ এখন নেই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময়টা দেওয়ার জন্য, এবং একই সঙ্গে আগামীকাল যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য থাকলো শুভকামনা। অধ্যাপক শাহিদুল কবির চৌধুরী, আহ্বায়ক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে তিনি যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, তিনি ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। এবং আগামীকাল এসএসসি যে 22 লাখ পরীক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে যাওয়ার যে কথা রয়েছে, কোন ব্যবস্থাপনা হবে সেটা আসলে আমরা জানার চেষ্টা করছিলাম।